কলোনিয়াল রুল বলতে আমরা আবার বলছি 1700 আমরা 65 থেকে দেখব আপ টু 1947, ঠিক আছে। এই সময় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কীরকম ছিল, তার আগে কীরকম ছিল তো আমরা দেখলাম, প্রথমেই আমরা বললাম। আর এই সময় কি খারাপ হবে, কি করবে তারা না, বেসিক্যালি তারা যেটা করবে, তারা প্রথম পয়েন্ট হচ্ছে ডিক্লাইন অফ হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি। ওয়ার্ল্ড লেভেলে মনোপলি চালাতো কারা, ইন্ডিয়ারা হ্যান্ডিক্রাফট। আমি কি বলছি, হাতের জিনিস যা তৈরি কলা মানে শিল্পকলা ছিল ইন্ডিয়ার ভিতরে, ওয়ার্ল্ডে কারোর ছিল না। এবং ইন্ডিয়ার যে সুতি বস্ত্র বল বা রেশমের বল বা তোর যা কিছু জিনিসগুলো ওগুলো সব ওয়ার্ল্ডের এক্সপেক্টে বিক্রি হতো, ঠিক আছে। কারণ ওয়ার্ল্ডে আর কি হতো, এগুলো জিনিসগুলো তৈরি করতে পারতো না। এরকম উল তো র উল, এটা তো ফেমাস র উল ওয়ার্ল্ডের, তাই না। ইন্ডিয়াতে ইন্ডিয়ার উলগুলো তো ওয়ার্ল্ড ফেমাস। কাপড়, তারপরে আমাদের চাদর, তাই না, যেগুলোতে মানে এত মসৃণ ছিল যে ওগুলোকে ওয়ার্ল্ড লেভেলে খুবই পছন্দ করতো এবং ইন্ডিয়া একমাত্র এগুলো প্রডিউস করতো, ঠিক আছে। আর হাই লেভেলের কনজামশন ছিল ওয়ার্ল্ড, আর প্রচুর এক্সপোর্টও ইন্ডিয়া করতো, বুঝতে পারলি। আর ইন্ডিয়ার সেই সময় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিছু না হলো 13% লোক কাজ করতো। তো এই 13% কম মনে হচ্ছে, কিন্তু জনসংখ্যা 30% মানে অনেক বেশি, তাই না। তো এরা ইন্ডাস্ট্রি সেক্টরে আমি যারা যারা কাজ করতো তারা হাই লেভেলের কী ছিল, বড় লোক ছিল, ঠিক আছে। এবার সেই সময় রাজা মহারাজারা না, বা বিদেশের যারা ছিল বাইরের রাজা, তারা কিন্তু ইন্ডিয়ার কাপড় জামা ইউজ করতো, এত ভালো ছিল, এত কস্ট, এত মানে দামও প্রচুর থাকতো, প্লাস ইউজও করতো, কারণ ভালো প্রোডাকশান, তাই না। তো ওয়ার্ল্ডের এক্সটের রাজা ফাজারা সব ইন্ডিয়ার কাপড় ফাপড় ইউজ করতে, মানে ভাবা যায়। আজ কি হয়ে গেছে, আজকে সব কি করছে, সব অন্য দেশের। আমাদের এত সুন্দর ব্যবসা হ্যান্ডিক্রাফটে কী করছে, তাই না, আমরা জানবো না। বেসিক্যালি ওরা ইন্ডিয়ার হ্যান্ডিক্রাফটটাকে কী করবে, ধ্বংস করার চেষ্টা করবে। যদি ইন্ডিয়ার হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি বা হাতে তৈরি করা ইন্ডাস্ট্রি যদি থেকে যায়, তো ওদের আর ইন্ডাস্ট্রি কিছু চলবে না, ঠিক আছে। এটা ধ্বংস করার ওরা প্ল্যান করবে, বিভিন্ন প্ল্যান হবে। আমরা একটা ছক বুঝে নেবো ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টর, তাই তো। ওরা যদি চাইছে ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং, যদি দেখ ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি উন্নত হয়, তাহলে আস্তে আস্তে কি এখানে তো এগ্রিকালচার মানে র মেটেরিয়াল তো আছে। র মেটেরিয়াল মানে এটা তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে র মেটেরিয়াল, প্লাস্টিক এই কাপড় ফাপড় এগুলো। তো এই র মেটেরিয়াল যদি ইন্ডিয়াতে হয়, ওগুলো প্রোডাকশান হয়, ওগুলোকে তৈরি হয়, ওগুলো এগ্রিকালচার করে হয়। আর এই আবার যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরটাও ভালো, ওটাও যদি ডেভেলপড হয়ে যায়, তো ফিনিশ গুডটা কোথায় তৈরি হবে, ইন্ডিয়াতে। তাহলে তো ইন্ডিয়া লাভ হয়ে যাবে, কিন্তু এটা ওরা করতে চাইবে না। ওরা প্রথমে কী করবে, ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে কী করবে, ধ্বংস করে ওরা দুটো প্ল্যান করবে। ওরা কি করবে, যখন ওদের কাছে কলোনি রুল হয়ে যাবে, তখন কি করবে, লেবার হায়ার আউট। ইন্ডিয়ার যে ম্যানুফ্যাকচারাররা যারা লেবার লাগবে তাদের, তো লেবার কোথা থেকে নেবে, হায়ার করবে বাইরে থেকে, হয় কোনো অন্য কোথা থেকে বা এগ্রিকালচার থেকে আসবে যারা হায়ার করবে এই ম্যানুফ্যাকচারিং, তাই তো, বা বিদেশিও লেবার থাকতে পারে, যাই হোক। তো যখন লেবার হায়ার করবে, তো তখন কি হবে, এই লেবার যারা হায়ার করবে, তখন কলোনি রুল মানে কি, ব্রিটিশ গভর্নমেন্ট বলে যারা ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করবে যেসব লেবার, তাদেরকে হাই ট্যাক্স পে করতে হবে। ভালো করে বুঝি, মানে তুমি যদি ইন্ডিয়ার কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করো, ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করো, তো তোমাকে কিছু না হলেও কত না, তুমি যা ইনকাম করবে তার 42% ট্যাক্স দিতে হবে। তুমি 100 টাকা আয় করছো, 42 টাকা তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে। তুমি কি, তোমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, তোমার লাভ হবে না। যখন লাভ হবে না, তখন কী হবে, তোমাকে আরেকটা সেক্টর আছে ওখানে, কী আছে না, ব্রিটিশেরও তাদের অনেক ইন্ডাস্ট্রি তৈরি করেছে, তাদের যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করে, তো বিনা ট্যাক্সে কাজ করতে হবে। ভালো করে বুঝতে পারলি। তো লেবারগুলো কী হবে, আর ইসে থাকবে ইন্ডিয়ার ইসের, কারণ ও যদি ম্যানুফ্যাকচারিং সেক্টর মানে একটা কোম্পানিতে কাজ করছে, যদি ব্রিটিশের কোম্পানি কাজ করতে, ওকে ট্যাক্স দিতে হবে না। তাহলে 100 টাকায় হলে 100 টাকায় ওর। ওই জন্য যদি 10 জন ধরলে, আমরা 10 জন লেবার, এখানে ধরলে 10 জন লেবার, তো 10 জন লেবার যারা ছিল, তার মধ্যে যখন তারা এই কন্ডিশনটা দেখলো যে ভাই আমরা এখানে কাজ করছি, তো আমাদের ট্যাক্স দিতে হবে। কারণ কি বলেছিলাম যে কলোনি রুলের কি হয় না, ট্যাক্স সিস্টেমটা পুরো ট্যাক্স, বা একটা দেশের ওই কলোনিগুলো নে বা আমাদের এই ইন্ডিয়াতে ট্যাক্স কী হবে, ইকোনমিক কন্ডিশন কী হবে, সব কাজ ঠিক হবে। তোরা বললো লেবারে কাজ করলে, যদি ইন্ডিয়ার ফ্যাক্টরি লেবারে কাজ তোমাদের ট্যাক্স দিতে হবে। তখন এই 10 জন তো অবাক হয়ে গেলো, যারা কাজ করছিল, বলে আমাদের ট্যাক্স, অত ট্যাক্স দিয়ে তো আমার লাভ হবে না। তখন ওরা কী করতে পারে, ব্রিটিশ ফ্যাক্টরিতে চলে যেতে পারে, ট্যাক্সহীন, তাই না, এখানে ওদের কর্মচারীদের কোনো ট্যাক্স দিতে হবে না। তো ব্রিটিশ ফ্যাক্টরিতে কজন যাবে, খুব বেশি 2 জন যাবে, ওদের এত লোককে নিতে পারবে ইন্ডিয়ার, নিতে পারবে না। বাদ বাকি লোক তাহলে কী করবে, বাকি যে 8 জন আছে, 10 জনের মধ্যে 2 জন এখানে গেল, বাকি 8 জন কী করবে, আমাদের আবার হয়তো চাষবাসই করবে, ছাড়ে এসব না করে নিয়ে আমার এগ্রিকালচার করি। তো মানুষ কী হলো, আবার মানুষকে এখানে এগ্রিকালচারে নিয়ে চলে এলো মানুষকে।
মানে যারা হ্যান্ডিক্যাপ ব্যবসা করতো ওরা আবার ম্যানুফ্যাকচারিং চলে এলো, বুঝতে পারলি কেসটা? তাহলে কি 2 জন এখানে 8 জন চলে এলো, তাহলে কি 10 জন আবার হয়ে গেল। এবার তাহলে ইন্ডিয়ার লোকগুলো ভাবছে তাহলে একটা ঠিক আছে যদি এই লেবারই যদি মেন সমস্যা থাকে তো লেবার সেই সময় তো মানুষের কমই ছিল না, যারা ফ্যাক্টরি করতো তারা নিজেদের বাড়ির লোকেরই তাহলে বলতেন আমাদের বাড়ির লোকগুলোকে লাগিয়ে দিই, তাদের কোনো চাপ হবে না। তো ওরা কী করেছিল যে ওরা নিজের লেবার ওরা করলো, নিজের লেবারকে ভাড়া করলো, ওরা নিজের পরিচিত নিজের পিসি মাসি ছেলে এদেরকে লেবার হিসাবে করলো, তাদেরকে মায়না দিত, বুঝতে পারলি? তো বলে ঠিক আছে নিজের লেবার লাগাও তুমি, প্রোডাকশন করলো। যখন নিজের লেবার লাগিয়ে যখন প্রোডাকশন করছে তখন প্রোডাকশনটাকে কী করবো, প্রোডাকশন করে পরে একটা হচ্ছে ডোমেস্টিকে বিক্রি করবে আর একটা কী বিক্রি করবে, ইন্টারন্যাশনাল। প্রোডাকশন তো মেন ই নয়, ওরা প্রোডাকশন করে বিক্রি করতে হবে তো। এবার ধরো ওরা অনেক কিছু এগুলো সব প্রোডাকশন করেছে, এগুলো প্রোডাকশন করে পরে প্রথম ডোমেস্টিক ইন্ডিয়ার ভিতরে বিক্রি করবে। তো ওরা কী করবে, ইন্ডিয়ার ভিতরে যে জিনিসটা বিক্রি করবে না, ধরো এটা ইন্ডিয়ার ভিতরে বিক্রি করবে, এটার দাম হচ্ছে ইন্ডিয়ার রাখবে 10 টাকা, সেই সময় রেখেছে 10 টাকা। কিন্তু ওরা কী করবে, এই দাম ওরাও প্রডিউস করেছে, ব্রিটেনে প্রডিউস করেছে, এটারও দাম হচ্ছে 10 টাকা, কিন্তু ওরা কী করবে এই দামটা কমিয়ে এখানে বিক্রি করবে। এই যে কোনো জিনিসের দাম যদি সেম প্রোডাকশন খরচা বাড়ে যদি কমিয়ে বিক্রি করে, এটাকে বলা হয় অ্যান্টি ডাম্পিং ডিউটি বা বেসিক্যালি অ্যান্টি ডাম্পিং বলা হয়। ওরা আমাদের ডোমেস্টিক মার্কেটে অ্যান্টি ডাম্পিং করবে, ওদের যা হয়েছে ওরা মালগুলোকে কী করবে এখানে কম দামে ছেড়ে দেবে। তুই যখন আসবে কিনতে এটা কিনবি দেশি না বিদেশি, বিদেশিটা কম দাম পড়ছে, বিদেশিটা কিনবি না 8 টাকা পড়ছে, তো বাস মানুষ তখন কী করছে, ওদের প্রোডাকশন আর নিচ্ছে না, ওরা নিজেদের লস করছে ওরা পরে লাভ করবে। শুরুতে এটা স্টার্ট হয়, পরে তো ওরা করে দেবে, ট্যাক্স বাড়িয়ে দেবে প্রচুর। আগে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে, আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করার, ম্যানুফ্যাকচার সেক্টরগুলো ধ্বংস করার। তো ওরা কী করলো যে ডোমেস্টিক, আর যখন ডোমেস্টিক তখন অ্যান্টি ডাম্পিং লাগাচ্ছে, ওরা অ্যান্টি ডাম্পিং করছে ওদের গুডসের ক্ষেত্রে। যদি ওদের গুডসে কম দামে বিক্রি করে ইন্ডিয়া মার্কেটে বিক্রি হয় তাহলে ইন্ডিয়া কী হচ্ছে, আর আমরা তো কিনছি না, আমরা নিজেদের গুডসে কিনছি না, আমরা ওদের গুডস কম খাই, আজকে তো তাই হচ্ছে না। আজকে ভারতে কোনো জিনিস কিনতে যাবে, বিদেশের জিনিস কিনতে যাবে, আমরা কম দামে পেয়ে যাবো, তো আমরা কী করবো, বিদেশি জিনিস কিনবো। আজকে ওটা অন্য ব্যাপার হচ্ছে, তখন তো ওরা জোরপূর্বক অ্যান্টি ডাম্পিং করেছে ওরা, যাতে আমাদের এখানে মার্কেটটা না বিক্রি, আগে মার্কেটটা আমরা ধরি, তারপরে আমরা বেশি পড়ি। আজকে যদি আমরা 10 জনকে খাওয়াতে পারি, হ্যাঁ মানছি আজ আমার লস হচ্ছে 8 টাকা করে, কিন্তু এটা যখন 100 জন কিনবে তখন আর 8 টাকা করে আর লস হবে না, বুঝতে পারলি কেসটা? হ্যাঁ মোবাইল ক্ষেত্রে যেটা হচ্ছে এখন, তাই না? আমাদের দেশি মোবাইল তুই কিনবি না, এটা বিদেশে চায়না ও যে রিয়েলমি এই সাইড গেলো যা কম দামে যা ফিচার্স দিচ্ছে, তাই না? হ্যাঁ ওদের প্রথম লস হয়েছিল, কিন্তু এখন তো লাভ হচ্ছে, এখানে হিউজ পরিমাণে বিক্রি হচ্ছে না। আগে মানুষ করে একটাই ফোন খাওয়াতে পারতো, এখন মানুষকে 4-5টা ফোন খাওয়াচ্ছে। বলে আরে ভাই একবার তো সবাই ফোন কিনে নিচ্ছে, আর নেক্সট নেবে না, বললো নেবে না, ঠিক আছে অ্যাড দেওয়াবো আমির খানকে দিয়ে যে এই ফোনটা এই ফ্যাসিলিটি, বুঝতে পারলি? এমনভাবে মার্কেটিং করবে না যে তোর স্ট্যান্ডার্ড লিভিংটাকে পাল্টে দেবে ওদের। স্ট্যান্ডার্ড লিভিং মানে কি, যে একটা ফোন নিয়ে সারা জীবন না, বিভিন্ন ফোন নিয়ে সারা জীবন, এটাই স্ট্যান্ডার্ড লিভিং। আর আমাদের মেন্টালিটি কী ছিল, একটা ফোন নিয়ে সারা জীবন, একটা জামা কাপড়। আমাদের আগে জীবন বলতে 4-5 জোড়া জুতো, ব্যাস সারা জীবন। ছোটো তো একবার কিনে দিত, বুঝতে পারলে, এবার একটা কিনে দিত, বুঝতে পারলে, যেমন সাইজ হতো, আর 5 জোড়া জুতোতে সারা জীবন চলে যেতে পারতো। জীবন মানে 1 লাইফ ইজুকাল টু 5 জোড়া জুতো, এটাই ছিল জীবন। এখন আর না, এখন হচ্ছে এই রিবকে নিতে হবে, এই স্টাইলটা নিয়ে রাখবো, এই যে জিনিসটা, এটাকে স্ট্যান্ড আপ লিভিংটাকে ওইদিকে ওরা এনে দেয়, ওরা আমাদের, বুঝতে পারলি তো, ওরা করে। এটা আমাদের মেন্টালিটিতে ছিল না। ওয়েস্টার্ন কালচার এভাবে আমাদেরকে চলে আসে, বুঝতে পারলি? একটা ফোনের জন্য হবে না, এই নতুন ফিচার্স মেরেছে তোকে কিনতে হবে, বুঝতে পারলি তো? মানে এসেন্সিয়াল থেকে ওগুলো কিসে লাক্সারিতে নিয়ে চলে আসে, সেটা ওরা ওখানে করেছে। তাহলে আমাদের ইন্ডিয়াতে তো মাল ওরা বিক্রি করতে পারবে না, আমাদের বিদেশি, তাহলে ইন্ডিয়া, তাহলে কি বিদেশি মাল করবো। তা আমি কি বলছিলাম, ইন্টারন্যাশনাল বিক্রি করবে। ইন্টারন্যাশনাল যখন এবার বিক্রি করবে, ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের হেভি ডিমান্ড, আমরা জানতাম সবাই নেবেই। তো যখন ইন্টারন্যাশনাল বার করবে, তো এই দেশে ইন্ডিয়াতে কলোনি কার ছিল ব্রিটিশের, এখানকার ট্যাক্স রিভিউ সিস্টেম কার থাকবে, ট্যাক্সিং পলিসি কার, ব্রিটিশে 1861 খ্রিস্টাব্দে ওরা ট্যাক্স ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফ্যাক্ট করবে, তার আগে অনেক অ্যাক্ট করবে। তো যার ফলে কী হবে, আমাদের এখানে এক্সপোর্ট ডিউটিটা হাই বাড়িয়ে দেবে ওরা বলবে যে এখান থেকে যদি কোনো জিনিস তুমি যদি এক্সপোর্ট করো অনলি ফর ব্রিটেন ছাড়া, তার উপর 60% ট্যাক্স লাগবে। তুমি ব্রিটেনের যে কোনো গুডস তুমি এক্সপোর্ট করো, কোনো ট্যাক্স নেই। তো ব্রিটেনে এক্সপোর্ট করলে কি, র মেটেরিয়াল তুমি ব্রিটেনে এক্সপোর্ট করো না, ওটাতে চায় ওরা 0 ট্যাক্সে। ব্রিটেন থেকেও এখানে দেবে কি হাই ট্যাক্সে, হ্যাঁ এখান থেকে হাই ট্যাক্সে দেবে। ইন্ডিয়া কী করবে, র মেটেরিয়াল সাপ্লাই করবে চিপ রেটে ব্রিটেন, আর ব্রিটেন ফিনিশ গুড কী করবে, হাই রেটে ইন্ডিয়া সাপ্লাই করবে। ভালো করে বুঝ, মানে এই পেন্টটার জন্য 10 টাকাতে ও মালটা বিক্রি করলাম, পেন্টটা যখন তৈরি করে চলে এলো ওই ডাস্টারটা, তখন দাম হয়ে গেল 50 টাকা, বুঝতে পারলি? তাহলে বাকি 40 টাকা কী হলো, এখান থেকে গুডস এরা যদি এখানেই তৈরি করে দিত তারা 10-20 টাকা হয়ে যেত, কিন্তু না, এটা বাকি 50 টাকাতে এই পুরো লাভটা কাজ চলেছে, এটি চলেছে না।
বুঝতে পারলি? তো এটাই হচ্ছে ব্যাপারটা, যে ওরা বললো এক্সপোর্ট যদি করো ব্রিটেন ছাড়া, তাহলে তোমাকে কী করতে হাইলি এক্সপোর্ট ডিউটি দিতে হবে, হাইলি এক্সপোর্ট ডিউটি, হাইলি মানে বুঝতে পারছো 40-50%। তাহলে কি আর তোর এক্সপোর্ট, তাহলে তুই একবার এক্সপোর্ট করে ভাবছিস একটা ভালো সুতি বস্ত্র তৈরি করেছিস, ওটা এক্সপোর্ট করেছিস, দাম ছিল তোর 1000 টাকা, 40% ট্যাক্স মানে হচ্ছে 1400 টাকা। সেই সময় 1400 টাকা জিনিস আর কে কিনবে? কে কিনবে? ও কিনবে? কারণ ব্রিটিশের ওই জিনিসই কেউ কততে পেয়ে যাচ্ছে, হয়তো 1200 টাকায় পেয়ে যাচ্ছে, 1000 টাকা, ওটাই কিনছে। হ্যাঁ, তাও কিনবে কারা? যে যারা বিদেশি, ফ্রান্সে আরও বিদেশে যারা রাজারা থাকবে, তারা একমাত্র তখন কী হতো, রাজারাই ইন্ডিয়ার জিনিসপত্র ইউজ করতে পারতো, কিন্তু এরা হাতে তৈরি করেছে, এটা গুডস তো ভালোই, তো একমাত্র এত দাম পড়তো না বিদেশে মার্কেটে ইন্ডিয়ার জিনিসে, যে ইন্ডিয়ার জিনিস আর কেউ নিত না। একমাত্র কারা অ্যাফোর্ড করতে পারতো? যারা রাজা, যারা বড়, যারা ফিউডাল, বুঝতে পারলে, এরকম জমিদার বর্গ, তারা বিদেশের মাল, মানে বিদেশে যেগুলো বিক্রি হতো হাই দামে বিক্রি হতো, আর এই জন্যই মানুষ নিত। এখন যেমন অ্যাপেলের ব্যাপারটা হচ্ছে, অ্যাপেলের মোবাইল মানে সবাই ইউজ করে না, তাই না? কিন্তু অ্যাপেলের মোবাইল কারা ইউজ করে? তাহলে কম ফিচার্স আছে তাও কেন ইউজ করে? কারণ স্ট্যান্ডার্ড, বেশি দাম, বুঝতে পারলি? তো আগে ইন্ডিয়ার বস্ত্র তারাই ইউজ করতো যারা মানে কি লাক্সারি লাইফ করতো, যারা রাজা ছিল, যারা ফিউডাল ছিল, তারা যা ইন্ডিয়ার মা ওই সেন্সে বিক্রি হতো, বুঝতে পারলি? তো রাজারাই পরতো ইন্ডিয়ার হাতে করা কাপড়, মেশিনের কাপড় সবাই করতো না, বুঝতে পারলি? তো একমাত্র ইন্ডিয়া থেকে যেত, কিন্তু ট্যাক্সটা প্রচুর লেগে যেত না, যার ফলে ওই কতগুলো রাজা পাবি, কতগুলো ফিউডাল, সাধারণ জনগণ তো অ্যাক্সেস করতে পারতো না। আর সাধারণ জনগণ যখন অ্যাক্সেস করতে পারতো না, তখন এই লেবার কী হবে, এটা মার্কেটটা মার খাবে, আর এখান থেকে মেরেই দিয়েছে, তাহলে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং সেক্টর কী হবে, পুরো শেষ হয়ে যাবে না? তাহলে প্রথম ওরা এইভাবে এই ছকের মধ্যে বুঝলাম যে আমরা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং সেক্টরটা কীভাবে ওরা করলো। তুমি যদি লোক হায়ার করে কাজ করাবে তাও গেল, আর যদি তুমি নিজের লোক কাজ করাবে তাও গেল, দুদিক দিয়ে ওরা মেরে দিচ্ছে। এবার ওদের খেলে আমরা দেখবো ওরা কী কী করেছে, ঠিক আছে? প্রথম পয়েন্ট হচ্ছে ডিসলাইন দ্য হ্যান্ডিক্রাফট, যেটা আমরা পড়লাম, যে 30% লোক করে পড়ে সেটাকেও ওরা এখানে আসতেই দিচ্ছে না, বেশিরভাগকে এগ্রিকালচারে ফিরিয়ে দিচ্ছে। যাও তুমি যখন দেখছে লেবার, তখন দেখছে এখানে হাই ট্যাক্স, কাজ করে এত ট্যাক্স পাবো, আমি একটা হ্যান্ডিক্যাপ তৈরি করলাম, তৈরি করে এটা 100 টাকা আমার খরচা হলো, ওর ট্যাক্স লাগিয়ে দিলে আরও 100 টাকা, 200 টাকা, তো বিক্রি হবে না। তো তখন ও বলে চল ভাই এগ্রিকালচারই করি, মানে আবার সবকে এগ্রিকালচার সেক্টর ফেলে দেয়। আর এগ্রিকালচার সেক্টরে কী গল্প আছে তো দেখলামই, তাই না? রায়তবাড়ি সিস্টেম, এই সিস্টেম, ওই সিস্টেম, তারপরে ক্যাশ ক্রপ, তাই না? ব্যাস। আর কি তাহলে কি আমাদের ডিসলাইন অফ হ্যান্ডিক্রাফট, এখানে বেসিক্যালি কি হয়, কনভার্ট ইন্ডিয়া টু সাপ্লাই অফ র মেটেরিয়াল। ইন্ডিয়াকে শুধু অনলি ফর র মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য রেখে দিয়েছে, যে তুমি শুধু র মেটেরিয়াল, তুমি ম্যানুফ্যাকচারিং যেন তুমি ওকে না দেখতে পারি। তারপরে কি ইন্ডিয়া ডেভেলপড ইন্ডিয়া অ্যাজ এ মার্কেট ফর ব্রিটেন। ওরা কী করেছিল, ইন্ডিয়াকে অনলি ফর ব্রিটেনের মার্কেটের জন্য ডেভেলপ, কারণ ব্রিটেনের যদি মার্কেট এটা না হয় তাহলে জিনিস বিক্রি করতে পারবে না। তো ওরা শুধু অনলি ফর মার্কেট, র মেটেরিয়াল দেবে, আমরা এদেরকে ফিনিশ গুড দেবো। ইন্ডিয়া এজ এ মার্কেট হিসাবে তৈরি করলো ইন্ডিয়াকে, বুঝতে পারছিস? তো আমার দুটো বুঝতে পারলাম। আর কি হতে পারে, এরা বলছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করলো। এরা কী করলো, টু ফল্ট বি, এরা হচ্ছে কি ডি ইন্ডাস্ট্রিয়ালাইজ, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজগুলো কী করে দিল, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজ মানে কি, ইন্ডাস্ট্রিয়ালাইজ না মানে কি, হ্যাঁ একদম, মানে ওখান থেকে এগ্রিকালচার আবার নিয়ে যাবে, মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাকে ধ্বংস করে দেবে, বুঝতে পারলি? যে এরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে থাকলেই তো ওরা ফিনিশ গুড তৈরি করবে, ফিনিশ গুড তৈরি করতে দেবে, এরা শুধু র মেটেরিয়াল সাপ্লাই দাও, বুঝতে পেরেছিস? তো ব্যাস এই পয়েন্টটা আমরা বুঝলাম। নেক্সট কি, ডিসক্রিমিনেশন অফ ট্রেড পলিসি। ট্রেড পলিসিতে অসাম্যতা, তাই না? ট্রেড পলিসি মানে কি, যে ট্রেড পলিসিতে অসাম্যতা, কী রকম অসাম্যতা আমরা দেখব। যেমন আনরেস্ট্রিক্ট এন্ট্রি ট্যাক্স, তাই না, অফ ব্রিটেন, মানে ব্রিটেন গুডস থেকে যখন ব্রিটেন থেকে যখন গুডস ইন্ডিয়াতে আসবে না, তখন ওটাতে কোনো ট্যাক্স লাগবে না। তাহলে ব্রিটেনে যদি কেউ এটা নিয়ে গেছে, কাপড় ফাপড় নিয়ে এটা তৈরি করেছে, এটার দাম হচ্ছে 10 টাকা, তো ইন্ডিয়া কোনো ট্যাক্স লাগাবে না। ইন্ডিয়া মানে কে, সেই সময় কলোনিকার যে ব্রিটিশ এই গুডসগুলোর উপরে কোনো ট্যাক্স লাগাবে না। তাহলে এই জিনিসের দাম তো কম হবে, আমার জিনিস কিনবে, 1 নাম্বার। 2 নাম্বার, ট্যারিফ ফ্রি এক্সপোর্ট অফ র মেটেরিয়াল টু ব্রিটেন, বুঝতে পারলি? মানে কি, আমরা সব জায়গায় মাল পাঠালে আমাদের ট্যারিফ অ্যান্ড কোটা দুটো বলেছিলাম না। ট্যারিফ মানে হাইলি ইম্পোর্ট ডিউটি, ট্যারিফ মানে হচ্ছে হাইলি ইম্পোর্ট ডিউটি, তাই না? তাহলে এখানে কি বলছে, ট্যারিফ ফ্রি এক্সপোর্ট মানে হাইলি ইম্পোর্ট ডিউটি আর হবে না, মানে ট্যারিফ ফ্রি এক্সপোর্ট ফর র মেটেরিয়াল টু ব্রিটেন, মানে কি
একদম, যেগুলো ব্রিটেনকে র মেটেরিয়াল পাঠাবে সেগুলো ট্যাক্স ফ্রি থাকবে, কোনো ট্যাক্স লাগবে না। এবার এখান থেকে যদি আবার বাদ বাকি যদি কোনো র মেটেরিয়াল তুমি যদি ব্রিটেন ছাড়া অন্য কোথাও পাঠাও তার উপর হাইলি এক্সপোর্ট ডিউটি লাগবে। তখন তুমি এক্সপোর্ট করছো তার জন্য হাইলি ট্যাক্স লাগবে। যদি ধরলে সেই সময় আমি ধরলে ব্যবসাদার, আমি কি হচ্ছে এগুলো আমি কাপড় টেক্সটাইল কাপড় বিদেশে পাঠাচ্ছি, যদি আমি ফ্রান্সে পাঠাই আমার কাছে 1000% ট্যাক্স নেবে, 100% ট্যাক্স নেবে, তাহলে 100 টাকা আমি দাম রেখেছি, 100 টাকা 200 টাকা দাম হয়ে গেল। কিন্তু এটা ব্রিটেনে পাঠাই তাহলে কী হবে, মাত্র 100 টাকা, নো ট্যাক্স। তাহলে এটা কী হচ্ছে, ডিসক্রিমিনেশন অফ ট্রেড পলিসি করে ওরা নষ্ট করছে। যেহেতু ওরা পলিসি পাওয়ার পেয়ে যাচ্ছে, ওরা আমাদের এখানে এই ইকোনমিক পলিসি, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি লেবার মানে লাগাবার পাওয়ার পেয়ে যাচ্ছে, তাই না। নেক্সট আমি বলে দিয়েছি যে হেভি ডিউটি অন এক্সপোর্ট ইন ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট, তাই না। ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফট যখন বাইরে এক্সপোর্ট করবো তখন হেভি ডিউটি লাগবে, কিন্তু কি ছাড়া, ব্রিটেনকে ছাড়া, তাই না। তাহলে আমি বুঝতে পারছি যে ইন্ডিয়ার ডিসক্রিমিনেশন আমরা দেখলাম, এই পয়েন্টটা পড়লে আমরা পুরোটা বুঝে যাবো যে কী করেছে ওরা, কেন ধ্বংস হচ্ছে, এত সুন্দর ভালো ছিল ধ্বংস কী করে হলো। নেক্সট দেখবো কী আছে, কম্পিটিশন ফ্রম মেশিন মেড প্রোডাক্ট। ওরা কী করলো, মেশিন মেড প্রোডাক্টে কম্পিটিশন নিয়ে এলো ভারতে। ও আমাদের ভারতের লোক সেই সময় যারা প্রোডাকশান করছিল তারা যদি 10টা প্রোডাকশান করছিল একটা বছরে, এরা মেশিন লাগিয়ে দিল, তাই না, ভারতে বা বিদেশে, ওরা ওই 1 বছরে ওরা 1000টা মাল পাঠিয়ে দিল। তাহলে কী হবে, ইন্ডিয়ার মার্কেটে থাকবে, মার্কেটে শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা পয়েন্ট। তারপরে হচ্ছে কি ল্যাক অফ ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রি, মানে কি, মানে মূলধনী যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো আমাদের কী হতো, আমাদের আর থাকলো না, সেগুলো ওরাই নিয়ে চলে যাবে, তাই না। কারণ আমরা এখানে তো এই ম্যানুফ্যাকচারিং সেক্টর তো দিচ্ছি না, তো আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি ভালো না হচ্ছি তো আমরা তো প্রথমে আমরা সারা জীবন হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিতে থেকে যাবো। আমরা যে বড় বড় ফ্যাক্টরি করব সেটা তো আমাদের ল্যাক থেকে গেল, কারণ এরা এই ফর্মেশন আনাতে আমরা ম্যানুফ্যাকচারিং, আমরা এইসবে এই যে মালিক ছিল এই যে ম্যানুফ্যাকচারিং, সে আর ওই সাউথ পাবে যে আমরা বড় বড় ইন্ডাস্ট্রি, সিমেন্ট ফ্যাক্টরি এগুলো তৈরি করি, কোনোদিনই পাবে না। তাহলে আমার ইন্ডাস্ট্রি চলে গেল, কোনো এগ্রিকালচার সেক্টরে তো পাঠানোর জন্য বাধ্য করে দিচ্ছে। নেক্সট লো জিডিপি, দেখ জিডিপি যেখানে কি দেখলাম, যেখানে আমরা 1 AD টু কত 1500 AD, যেখানে ইন্ডিয়া জিডিপিতে ফার্স্ট টপ, তাই না। এবং কি আবার কখন 1600 থেকে 1700 AD ইন্ডিয়া কি হচ্ছে আবার জিডিপিতে টপার, তাই না। সেখান থেকে ইন্ডিয়ার হয়ে গেল লো জিডিপি। তো লো জিডিপি হবে না, কারণ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসই করতে পারছে না, তাই না, শুধু র মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছে একটা দেশকে ফ্রিতে, তো সেখান থেকে কিছু লাভ হবে না। তো ওই জন্যই আমাদের জিডিপি একদম পুরো নেমে যাচ্ছে, একদম লো চলে যাচ্ছে। তারপরে আমরা নেগেটিভ ইফেক্ট অফ রেলওয়েজ আমরা পড়বো এখন বিষয়ে। তো রেলওয়েজের নেগেটিভ ইফেক্ট কি, ওরা রেল তো আমাদের এখানে এনেছিল, তাই না, কিন্তু রেল ওরা কেন নিয়ে এসেছিলো, রেলে আমাদের নেগেটিভ ইফেক্ট পড়েছে, তাদের পজিটিভ ইফেক্ট পড়েছে। ওরা রেল এখানে নিয়ে আসার পর ওরা ভেবেছিল রেলকে কী করবে, ওরা বেসিক্যালি আর্মিদেরকে পুরো বিভিন্ন জায়গায় কী করা, ডিস্ট্রিবিউট করা, আর বিভিন্ন জায়গা থেকে যে র মেটেরিয়াল কালেক্ট করে পোর্ট বন্দরে নিয়ে আসা, সেটাই ওদের মেন কাজ ছিল। কিন্তু যেটা আমরা ভেবেছিলাম যে আমাদেরও লাভ হবে, হয়নি। কারণ আমরা কী করছো, যে গুডসগুলো প্রডিউস হতো আমরা কিন্তু রেলগাড়িতে সেই গুডসগুলো নিয়ে যেতে পারতাম না। আমাদের গুডসগুলো কিসে হয়, গরুর গাড়ি নাহলে এসে এগুলো নিয়ে ট্রান্সফার হতো সেই সময়। ওরা রেলে কিন্তু আমাদের গুডস নিত না। রেলে কাদের গুডস থাকবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুডস থাকবে, বুঝতে পারলি। যার ফলে কি আমাদের নেগেটিভ ইফেক্ট পড়ে গেছে। কেন ওদের জিনিসগুলো এখানে প্রডিউস হলো বা ওখানে নিয়ে গেল 1 ঘন্টায় লিখে যাচ্ছে বা 10 ঘন্টায়, আমাদের হয়তো 14 দিন লাগছে, 15 দিন লাগছে, বুঝতে পেরেছিস তো। তাহলে আমাদের নেগেটিভ ইফেক্ট হয়ে গেল। নেক্সট চেঞ্জ ইন প্যাটার্ন অফ ডিমান্ড, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা আমাদের ওয়েস্টার্ন কালচার যখন আমাদের মধ্যে ওরা এমন দেখলাম যে আমাদের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারলি, ডিমান্ড অনুযায়ী। যখন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে না, তখন আমরা আমরা যেগুলো যারাও তাও করছিল সেগুলো সাপ্লাই দিতে পারছিলাম না। মানে তাহলে আমাদের মার্কেটে গেঞ্জি, তুমি যে গেঞ্জিগুলো পরে আসো, তো প্রথমে কী হলো, গোল গলা গেঞ্জি আসতো না, প্যাটার্ন থেকে ডিমান্ড চেঞ্জ হয়ে গেল, ভি হয়ে গেল। তখন কি এই যে ভি হয়ে গেল, ওরা তো ওদের মেশিনে ওরকম সঙ্গে সঙ্গে আবার বার করে দিল, আমরা হাতে ওই ভি শেপটা আনতে পারলাম না, বুঝতে পারলি, ওই শেপে। কারণ আমরা তো প্যাটার্ন চেঞ্জ করি না, ওরা ওই প্যাটার্ন চেঞ্জ করে নিয়ে এসো, তারা আমাদের ইন্ডাস্ট্রি আর ওটা খেলো না, ওরা বিভিন্ন ভি গলা শেপ চলে এলো, তাই না। আমরা দোকানে যেভাবে বলতে পারি ভি গলা দাও, তাই না, আমরা গোল গলার গেঞ্জি পরবো না, তাই না। তো এই প্যাটার্নগুলো আমরা করতে পারিনি, বুঝতে পারি। ওরা ওই প্যাটার্ন চেঞ্জ করে সেটাকে কীভাবে তুই নিবি, সাহেব এইটাকে মার্কেটিং করাটা সেটা ওরা দেখে নিচ্ছে। নেক্সট হচ্ছে কি হাই লেভেল অফ ফ্রিকশনাল অ্যান্ড ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এবার হাই লেভেল অফ ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এটা আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টারে পড়বো আমরা। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে এমন ধরনের আনএমপ্লয়মেন্ট, ধরে নাও তুমি কাজ ছেড়েছো,
এখন ছাড়িনি, ছাড়বে। তো যখন তুমি কাজ ছাড়বে তখন তুমি ইনস্ট্যান্ট আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে না? তো এই যে তারপর তুমি আবার বিশেষ জন্য দিচ্ছ ভাই, এই যে সময়টা এটা তোমার ফিকশনাল আনএমপ্লয়মেন্ট, বুঝতে পারলে? তাহলে আমরা এখানে কেন পড়ি? এখানে ফিকশনাল আনএমপ্লয়মেন্ট লোকের সংখ্যা প্রচুর বেড়ে গেছিলো, কারণ যারা এখানে কাজ করছিল তারা কি করলো, যখন দেখছে ফ্যাক্টরিতে, হয় ব্রিটেনে ফ্যাক্টরিতে যেতে হবে, কিন্তু বেশি লোক তো নিচ্ছে না, না এগ্রিকালচার, তো এই সঙ্গে সঙ্গে তো যেতে পারে না, এখান থেকে এই যে লোকগুলোকে হায়ার করে আর কাজে লাগাচ্ছিল বা ইন্ডাস্ট্রি সেক্টর, তারা ছাড়তে বাধ্য হচ্ছিলো, চাকরি ছেড়ে পরে অন্য সেক্টরে যাবে, হয় এগ্রিকালচার না, এই সময়টাকে কী হবে, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, প্রচুর লোকের সংখ্যা বেড়ে যাবে, তাই না? এটাকে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলে। যখন তুমি একটা কাজ ছেড়ে অন্য একটা কাজের জন্য খুঁজছো, এই যে সময় পিরিয়ডটা যে খুঁজছো, এই সময় পিরিয়ডটাকে ফিকশনাল আনএমপ্লয়মেন্ট পড়ে, তাই না? এবার মানছি আমি যদি বা তাড়াতাড়ির মধ্যে কাজ পেয়ে পড়ে ও এগ্রিকালচার সেক্টরে চলে এলো, তাই না? তো এগ্রিকালচার সেক্টর এমন একটা সেক্টর যেখানে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট দেখা যায়। মানে ধরলে বাড়িতে 5 জন, মানে 5টা ফ্যামিলি, 5 জন তোমরা ভাই ছিলে, তার মধ্যে আরেকটা ভাই, 4 ভাই মিলে তোমরা এগ্রিকালচার করছিলে, তোমরা 10 কেজি প্রোডাকশন করছিলে, তাই না? নর্মালি এবার একটা ভাই তোমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছিল, কিন্তু যখন এখানে দেখছি প্রচুর ট্যাক্স নিচ্ছে, আবার বাড়িতে চলে আসবে, এগ্রিকালচার করবে, তাই না? ও বাড়িতে যখন আসবে তার সাথে তো ফিকশনাল আনএমপ্লয়মেন্ট ঘটলো, ফিকশনাল আনএমপ্লয়মেন্ট ঘটলো। এবার যখন বাড়িতে আসবে, ও আসার পরে এগ্রিকালচারে কাজ করবে, কিন্তু তোমাদের প্রোডাকশন আর 11 কেজি হবে না, 10 কেজি হবে, বাড়ছে না। এই যে অ্যাকচুয়ালি ও কাজ করতে আসছে এগ্রিকালচার সেক্টরে, কিন্তু কি হচ্ছে, প্রোডাকশনটা কত হচ্ছে, 0ই হচ্ছে, যেটা ছিল 10 কেজি আসছে, বেশি আসছে না। তাহলে কি মার্জিনাল প্রোডাক্টিভিটি ইজ 0, তাই না? তো এই যে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট আর ফিকশনাল আনএমপ্লয়মেন্টটা প্রচুর বেড়ে যাচ্ছিলো এই সময়, বুঝলি, ছদ্ম বেকারতা, আর এটাকে ছদ্ম বেকারতা বলি, তাই না? তো আমরা দেখলাম এটা হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টরের হাল। তাহলে কী করেছে ইন্ডাস্ট্রি সেক্টরকে, তাহলে কীরকম ছিল আর কোথায় ধ্বংস করছে আস্তে আস্তে, বুঝতে পারছি তো কোথায় নিয়ে এসছে। নেক্সট